আর তানহা রুম থেকে বের হওয়ার সাথে সাথে রুহি বসা থেকে উঠে আমার গলা চেপে ধরে আর রাগে গড় গড় করতে করতে আমাকে বলে, কুত্তা, কি বললি তুই? আমি সারাদিন খাই আর তোকে জ্বালাই, তাই না? আরে না, এটা আমি তোকে বলিনি, এটা তো এমনি মজা করে বলছি। এখন গলাটা ছাড়, না হলে আমি মরে যাব তো। আমি কি বোকা নাকি যে তুই যা বলবি আমি সব বিশ্বাস করব? আমি জানি কথাগুলো তুই আমাকেই বলছিস। আর কি বললি? তারা খুব মজার কফি বানায় আর ওর জামাই যে হবে সে খুব ভাগ্যবান হবে, তাই না? রুহি দেখ, এখন আমাকে ছাড়, না হলে তানহা যদি এসে দেখে যে তুই আমাকে এভাবে ধরে আছিস তাহলে উল্টাপাল্টা কিছু একটা ভাবতে পারে। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসে আর আমাকে বলে, বাহ বাহ, আমার চেয়ে দেখি তোমার তানহাকে নিয়ে বেশি চিন্তা। আসতে না আসতেই এত প্রেম কোথা থেকে আসলো? আজকে তোমার কাছ থেকে সেটাই জানবো, আর সারা দিনের যত হিসাব আছে সব একসাথে নেব। একটু অপেক্ষা করো, তাহলেই বুঝতে পারবে এই রুহি কি জিনিস। রুহির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ আজকে সারাদিন রুহি এমনিতেই আমার উপর ভীষণ রেগে আছে। জানি না রুহি আমার সাথে কি করতে যাচ্ছে। আমি যখন এসব নিয়ে ভাবনায় ব্যস্ত, এর ভিতর তানহা রুহির জন্য কফি নিয়ে রুমে চলে আসে আর রুহির হাতে কফির মগটা দেয়। রুহি তখন কফিটা নিয়ে কয়েক চুমুক খাওয়ার পরে রুহি বলল, তানহা, তুমি সত্যিই অনেক ভালো কফি বানাও। যে তোমাকে পাবে সে তোমার হাতে কফি খেয়েই পাগল হয়ে যাবে। আরে রুহি, তুমি কিন্তু একটু বাড়িয়েই বলছো। আমি এতটাও ভালো কফি বানাই না, একটু একটু শিখেছি আমার স্পেশাল একজনকে খাওয়ানোর জন্য। বাহ, এটা তো খুব ভালো কথা। আমিও একটু একটু পারি কফি বানাতে। আজকে বানিয়ে একজনকে খাওয়াবো। সে যদি বলে যে আমার হাতে কফি আর তার ভালো লাগে, তাহলে তোমাকেও বানিয়ে খাওয়াবো। কারণ সে আবার কার হাতের কফি কেমন হয় সেটার উপর ডিগ্রি নিছে, তো তাই ভাবছি তাকে দিয়ে প্রথম টেস্ট করাবো। কথাটা বলে রুহি আমার দিকে তাকে আবার সেই রহস্যময় হাসি দেয়। আর রুহির কথা শুনে আমার ভিতর ভয়টা আরও বেড়ে যায়। তাই আমি আর তাদের মাঝে কোনো কথা বলিনি। রুহি আর তানহা কথা বলছে আর আমি মাঝখান থেকে দর্শক হয়ে বসে বসে তাদের কথা শুনছি। একটু পরে রুহি ওদের বাসায় চলে যায় আর তানহা চলে যায় আম্মুর কাছে গল্প করতে। আর ওরা দুজন চলে গেলে আমিও নিজেকে রিল্যাক্স করার জন্য মোবাইলে গেমস খেলতে থাকি। আমি রুমে বসে মোবাইলে গেমস খেলছি প্রায় 1 ঘন্টা হলো, আর তাই ভাবছি এবার একটু পড়তে বসি। আমি যখন পড়তে বসেছি ঠিক তখনই আম্মু আমার রুমে আসে আর আমাকে বলে, রুদ্র, তুই রোহিতের বাসায় যা তো। আমি এখন কোথাও যেতে পারবো না, এখন আমি পড়তে বসবো। আরে তোর চাচি বলেছে যেতে। রুহির নাকি কোনো পড়াটা বুঝতে অসুবিধা হইতেছে, তাই তোকে বলছে গিয়ে একটু বুঝিয়ে দিয়ে আসতে। এখন দেরি না করে তাড়াতাড়ি যা, তারপর এসে পড়তে বস। চাচির কথা শুনে আমি আর কিছু বললাম না, কিন্তু মনে ভয় একটাই, রুহি যদি আবার কোনো ঝামেলা করে তখন কি হবে। আর সব থেকে বড় কথা, রিয়াজকে এমনিতেই আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। জানি না কপালে কি আছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর আমার কাছে মনে হচ্ছে বিপদের একটা একটা ধাপ করে সামনে এগিয়ে যাচ্ছি। তারপর রোহিতের বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই চাচি এসে দরজা খুলে দেয়। চাচি আমাকে দেখে বলল, রৌদ্র বাবা, দেখতে একটু, রুহির নাকি কোন পড়াটা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দে। আচ্ছা চাচি, আমি দেখছি। কথাটা বলে আমি রুহি রুমে যাই আর রুমে গিয়ে দেখি রুহি রুমে নেই। আমি রুহির পড়ার টেবিলে বসে একটা বই দেখছিলাম। এমন সময় রুহি রুমে প্রবেশ করে আর রুহির দিকে তাকিয়ে আমার চোখ ছানা পড়া হয়ে যায়, কারণ রুহির হাতে দেখি বড় একটা মগ, যেটার উপর দিয়ে আবার ধোয়া বের হচ্ছে। রুহি আমার এরকম তাকানো দেখে বলল, আরে এইটুকু তে অবাক হওয়ার কিছু নাই, সামনে আরো আছে, একটু সবুর করো, সব দেখাবো। কথাটা বলে রুহি ওর হাতের মগটা আমার সামনে রেখে গিয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় আর আমার সামনে এসে বলে, আজকে সারাদিনের হিসাবটা এখন নেব। বলেছিলাম না পালিয়ে কতক্ষণ থাকবে, আমার কাছে আসতেই হবে। কথাটা বলেই রুহি হাসতে থাকে। তখন আমি বললাম, এখন কোনো হিসাব টিসাব নাই, তোর নাকি কোন পড়ায় অসুবিধা আছে সেটা দেখা, বুঝিয়ে দিয়ে চলে যাব। আরে রাখো তোমার পড়া, আগে এটা দেখো, তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে আনছি, খেয়ে বলো দেখি আমার হাতের কফিটা কেমন হলো। কথাটা বলেই রুহি আমার দিকে কফির মগটা এগিয়ে দেয়, আর এত বড় মগে এত কফি দেখে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা, কারণ এই মগে কম করে হলেও আধা লিটার কফি আছে। আর
এতগুলো কফি খেলে নির্ঘাত আমি শেষ হয়ে যাব। তখন রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, দেখ রুহি, আজকে আমার সাথে যা হয়েছে সব আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি যদি তানহাকে না আনতে যেতাম তাহলে আম্মু আমাকে বকা দিত। বিশ্বাস কর, আমি তানহাকে শুধু বোনের চোখে দেখি, এর বেশি কিছু না। এখন যদি এতগুলো কফি খাই তাহলে আমি মরে যাব। তুই এটা ছাড়া অন্য কোনো শাস্তি দে, আমি সব মেনে নিব। আমার কথা শুনে রুহি কিছুক্ষণ কি যেন ভাবলো। পরে রুহি বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোমার কথা মেনে নিলাম, কিন্তু এরপর যদি তোমাকে তানহার সাথে বেশি মিশতে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। রুহির কথা শুনে মনে খুব খুশি লাগছে। তখন আমি বললাম, আমি জানতাম তুই আমার কথা শুনবি। আসলে রুহি তুই অনেক ভালো। এত খুশি হওয়ার কিছু নাই, অন্যায় যেহেতু করেছো তাহলে শাস্তি তোমাকে পেতে হবে, তবে এত কফি খেতে হবে না, অন্য শাস্তি। আচ্ছা বল, কফি খাওয়া ছাড়া আর কি করতে হবে? কফি খেতে হবে না এটাই বেশি। যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত তোমার এই ঠোঁট দুইটার স্বাদ আমাকে নিতে দিতে হবে, একদম বাধা দিতে পারবে না। কথাটা বলে রুহি আমার দিকে এগিয়ে আসতে থাকে। আর রুহির কথা শুনে আবার কলিজার পানি শুকিয়ে যায়। আর তখন আমি রুহিকে বললাম, রুহি দেখ, এখন কিছু করিস না, চাচি বাসায় আছে। যদি এসব দেখে তাহলে আমি সারা জীবনের জন্য চাচির সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ এখন আমার সামনে আসিস না। আমার কথা শুনে রুহি আমার কাছে আসতে গিয়েও আবার থেমে গেছে। এটা দেখে আমার মনে একটু শান্তি লাগছে। যাক, অবশেষে রুহি একটু হলেও বুঝতে পারছে। তখন রুহি আমাকে বলল, এটা বললে তো হবে না, আমি এখন আমার মনের ইচ্ছা পূরণ করবই। আর আগে একবার তোমার ওই মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়েছিলাম, তারপর থেকে শুধু আশায় ছিলাম কবে আবার সেই সুযোগ পাবো তোমার ঠোঁটের ছোঁয়া পাওয়ার। আর তুমি তো আমাকে ইচ্ছে করে তোমার ঠোঁটের স্বাদ নিতে দিবে না, তাই অন্যায় যেহেতু করেই ফেলেছো তাহলে এটার সুযোগ তো আমি নিবই। এখন তুমি আমাকে ভালোই ভালোই আমার কাজটা করতে দাও, তাহলে তোমার জন্যই ভালো। কারণ যত বেশি দেরি করবে আমার তত বেশি নেশা ধরে যাবে। আর যদি তুমি আমাকে তোমার ঠোঁটের স্বাদ নিতে না দাও তাহলে আমি এখনই আম্মুকে গিয়ে বলবো তুমি আমাকে খারাপ কথা বলেছো আর আমার গায়ে হাত দিছো। এখন ভেবে দেখো কি করবা। রুহির এত বড় বক্তব্য শুনে আমার মাথা ঘুরঘুর করতে লাগলো। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তখন আমি বললাম, রুহি তুই নিশ্চয়ই পাগল হয়ে গেছিস, তাড়াতাড়ি ডাক্তার দেখা, না হলে পরে কপালে জামাই মিলবে না। আর তুই কী সব আবল তাবল বলছিস? আমি কখন তোকে খারাপ কথা বলছি আর কখন তোর গায়ে হাত দিছি? তুই মিথ্যা কেন বলছিস? আমার কথা শুনে রুহি বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর আমি এটা না পর্যন্ত হাল ছাড়বো না। আর কি বললা তুমি? আমার কপালে জামাই মিলবে না? আমার জামাই তো তুমি, আর তুমি আমার সামনেই বসে আছো, তাই আমার আর কোনো জামাইয়ের প্রয়োজন নাই। এখন যদি তুমি আমার জামাইয়ের ঠোঁটে স্বাদ নিতে বাধা দাও তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সবাইকে বলবো যে তুমি আমার গায়ে হাত দিছো, খারাপ কথা বলছো। আর এটা যে মিথ্যা কথা সেটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না। আমি যদি সবাইকে বলি যে তুমি আমার সাথে করছো তাহলে কিন্তু সবাই বিশ্বাস করবে, কারণ সবাই মেয়ে মানুষের কথাই বিশ্বাস করবে, তোমারটা কেউ বিশ্বাস করবে না। এখন ভেবে দেখো কি করবা। রুহির কথা শুনে সত্যি আমার গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কারণ এখন যদি রুহি সত্যি সত্যি সবাইকে বলে যে আমি ওর সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছি বা কোনো বাজে কথা বলছি তাহলে সবাই এটাই বিশ্বাস করবে। আর আমি যদি সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করেও বলি যে আমি কিছু বলিনি, তারপরেও সবাই আমাকে দোষারোপ করবে। কারণ এই সময় যে নারী নির্যাতন মামলা থাকলেও কোনো পুরুষের নির্যাতন মামলা নাই। তাই আমি মনে মনে চিন্তা করলাম এখন রুহির সামনে থেকে কোনো রকম একটা বুদ্ধি করে পালাতে হবে, দেখি কাজ হয় কিনা। তখন আমি বললাম, রুহি শোন না, আমার না ভীষণ চাপ দিচ্ছে, এখন আবার ওয়াশরুমে যাওয়া লাগবে, তুই একটু অপেক্ষা কর, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তখন তুই ইচ্ছা মতো তোর মনের আশা পূরণ করে নিস, আমি কোনো বাধা দিব না। আমার কথা শুনে রুহি বলল, ও মা, আমার জান পাখিটা এত ভালো হলো কেমনে করে গো, যে বলছে আমি আমার ইচ্ছা পূরণ করব আর সে কোনো বাধা দিবে না। আমি তো আগে থেকেই ভালো, এখন প্লিজ আমাকে যেতে দে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ওয়াশরুম থেকে এসেই আবার তোর কাছে আসতেছি। ওলে আমার বাবুটা, ঠিক আছে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রুহির কথা শুনে আমার মনের ভিতর একটা অন্যরকম আনন্দ লাগছে। এটা ভেবে যে শাকচুনিটাকে বোকা বানাতে পারছি, এসব চিন্তা করে মুচকি এসে যেই আমি রুহির রুম থেকে বেরোতে যাচ্ছি তখনই রুহি বলল, জান পাখি তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাচ্ছি? বাসে যাচ্ছি, ওয়াশরুমে যাব, বললাম না তোকে। ওয়াশরুমে যাবে ভালো কথা, তাই বলে বাসায় যাওয়া লাগবে নাকি? তুমি আমার ওয়াশরুমে যাও, বাসায় যাওয়া লাগবে না।
এই রে, কাম সারছে, এখনই ধরাকে যাবো তো, না যে কোনোভাবে এখান থেকে পালাতে হবে। তখন আমি বললাম, হ্যাঁ না না না, আমি অন্য কারো ওয়াশরুম ব্যবহার করি না, তাই আমাকে বাসায় যেতে হবে। আমার কথা শুনে রুহি মনে মনে বলে, তুমি কি ভাবছো আমি তোমার চালাকি বুঝতে পারবো না? তুমি এখন গেলে যে আর আসবে না সেটা আমি ভালো করেই জানি। তখন রুহি বলল, আমি যদি তোমার ওয়াশরুম ইউজ করতে পারি তাহলে তুমি কেন আমারটা ইউজ করতে পারবে না? আর একদিন তো আমার সব কিছু তুমিই ইউজ করবে, তাহলে আজকে শুধু ওয়াশরুম ইউজ করতে সমস্যা কোথায়? এই রে, এবার মনে হয় সত্যিই চিপায় পড়ে গেছি। শাকচুনিটা কি বুঝে গেল নাকি যে আমি ওর কাছ থেকে পালাতে চাইছি? মনে মনে বললাম। তখন আমি বললাম, পরে কি ইউজ করব আর না ইউজ করব সেটা পরে দেখা যাবে, এখন সামনে থেকে সর, আমাকে যেতে দে। কথাটা বলে যেই আমি দরজার দিকে যাচ্ছি ঠিক তখনই রুহি আমার শার্টের কলার ধরে ফেলে আর আমাকে ধাক্কা মেরে ওর খাটের উপর ফেলে দিয়ে রুহি আমার পেটের উপর চেপে বসে আর আমার মুখের কাছে মুখটা এনে রুহি বলল, কি ভাবছো গো জান পাখি? তুমি আমাকে বোকা বানিয়ে চলে যাবে আর আমি বুঝতেও পারবো না? এটা তো হবে না। আমি জানি তুমি এখন একবার আমার কাছ থেকে ছাড়া পেলে আর এত সহজে তুমি আমার কাছে ধরা দিবে না, তাই এখন আর তোমাকে এত সহজে ছাড়ছি না গো সোনা পাখি। রুহি আমার উপরে বসার পর থেকে কেমন যেন লাগছিল, একে ভয়, তার উপর অন্যরকম এক অনুভূতি যা আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি বললাম, রুহি প্লিজ এখন আমার উপর থেকে সর, আমার কেমন যেন লাগছে। আমি আর কিছু বলার আগেই রুহি ওর নরম হাতের একটা আঙ্গুল আমার মুখে দিয়ে আমাকে চুপ করিয়ে দিল আর রুহি আমাকে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। এখন যা হবে শুধু দেখো। আমি চাই না তোমার জন্য এই রোমান্টিক মুহূর্তটা নষ্ট করতে। কথাটা বলে রুহি একদম আমার মুখের কাছে এসে পড়ে। ওর মুখের মাতাল করা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছিল। আমি এখন বোকার মতো রুহির চোখের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। রুহি আমার মাথা দুপাশের চুলগুলো ও নরম হাত দিয়ে খামচে ধরে আস্তে করে আমার ঠোঁটের সাথে ওর নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো মিলিয়ে দেয়। তখন আমার চোখের সামনে রুহির দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আর এদিকে রুহি সমান তালে আমাকে লিপকিস করেই যাচ্ছে, কিন্তু কখন যে আমিও রুহির সাথে তাল মিলিয়ে ওর কিসের রিপ্লাই দিতে থাকি এটা নিজেও জানি না। আর রুহি যখন বুঝতে পারলো আমি ওর সাথে রিপ্লাই দিচ্ছি তখন রুহি যেন আরও পাগল হয়ে গেল আর এমনভাবে লিপকিস করতে থাকলো যে কোনো সময় আমার ঠোঁট ছিঁড়ে যেতে পারে। আর এভাবে ঠিক কতক্ষণ চলছে তা ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ আমার মাথায় আসে যে আমি এটা কি করছি। রুহি না হয় পাগলামি করছে, তাই বলে আমি ওর সাথে পাগল হব নাকি? এদিকে রুহি যেরকম শুরু করছে জানি না নিজের অজান্তে কোনো ভুল না হয়ে যায়, তাহলে সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। ঠিক তখনই রুহিকে আমি ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিই। আমার ধাক্কাকে রুহি আমার পাশেই শুয়ে পড়ে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি তখন উঠে বসে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তখন রুহি আমাকে বলল, রৌদ্র, তোমাকে সত্যি অনেক ভালোবাসি আর ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। রুহির কথা জবাব দেওয়ার মতো কোনো কথা এখন আমার কাছে নাই, তাই আমি কিছু না বলে রুহির রুম থেকে বেরিয়ে যাই। আমি বেরিয়ে যাচ্ছি দেখে চাচি কিচেন থেকে আমাকে বলল, রৌদ্র এখন বাসায় যাস না, রান্না হয়ে গেছে, খেয়ে তারপর যাস। চাচি, তোমার মেয়ে যা খাওয়াইছে তা কবে হজম হয় জানি না, যেদিন হবে সেদিন এসে খাবো। কথাটা বলে আমি রুহিদের বাসা থেকে বেরিয়ে যাই আর সিঁড়ি দিয়ে নিচে নামছি আর শুধু ভাবছি আমার সাথে এটা কি হয়ে গেল। আমি কেন তখন রুহিকে বাধা দিতে পারলাম না? তাহলে কি আমিও রুহিকে ভালোবেসে ফেলেছি? এসব নানান চিন্তা করে আমি বাসায় চলে আসি আর আমি বাসায় এসে দেখি আম্মু আর তানহা সোফায় বসে টিভি দেখছে আর হেসে হেসে কথা বলছে। আমি তাদের দেখে যেই আমার রুমের দিকে যেতে থাকি ঠিক তখন তানহা বলল, রৌদ্র ভাইয়া এখানে এসে বসো, সবাই মিলে কিছুক্ষণ গল্প করি। তানহার কথা শুনে আমি পিছন ফিরে তাকিয়ে তানহাকে বললাম, এখন আমার ভালো লাগছে না, পরে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। আমি রুমে যাচ্ছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। এবার পাশ থেকে আম্মু আমাকে বলল, রুদ্র, তোর কি হয়েছে? তোকে দেখতে এমন লাগছে কেন? মনে হচ্ছে কোথাও যুদ্ধ করে ফিরে এসেছিস। মাথার চুল এমন এলোমেলো হয়ে আছে, চোখ লাল হয়ে আছে, কি হয়েছে তোর? আম্মুর কথা শুনে আমি বেশ ঘাবড়ে যাই। আম্মু কি বুঝে ফেললো নাকি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, যেভাবেই হোক কিছু একটা বলে আম্মুকে বুঝাতে হবে। তখন আমি বললাম, আসলে আম্মু, রুহিদের বাসায় যাওয়ার পর থেকে মাথাটা ব্যথা করতেছে, তাই এমন দেখাচ্ছে। মনে হয় রুমে গিয়ে একটু রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। তাহলে রুমে গিয়ে রেস্ট কর, আর আমি তোর জন্য ঔষধ পাঠিয়ে দিচ্ছি। আমি আর কিছু না বলে সোজা
আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবছি একটুর জন্য ধরা খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। তখন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে একটু ঠিক করে নিলাম, যাতে আর কেউ ফোন সন্দেহ করতে না পারে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আছি আর রুহির সাথে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভাবছি। আর তখন তানহা আমার রুমে আসে। তখন তানহা আমাকে বলল, এই নাও, তোমার জন্য কফি বানিয়ে আনছি, একটু খেয়ে দেখবে মাথা ব্যথা কমে গেছে। কফির মগটা এগিয়ে দিয়ে বলল। তানহার কথা শুনে আমি শোয়া থেকে উঠে বসি আর ওর হাত থেকে কফির মগটা হাতে নিই। আসলে কিছুক্ষণ আগে আমার উপর দিয়ে যা গেছে, এখন একটু কফি খেলে ব্যাপারটা খারাপ হয় না। তখন কফিটা খেতে খেতে তানহাকে বললাম, তানহা তোর হাতের এমন মজার কফি খেলে তো আর ওষুধের দরকার নাই, মাথা ব্যথা এমনিই কমে যাবে। আমার কথা শুনে তানহা একটু লজ্জা পায়। তখন তানহা মুচকি এসে বলল, তুমি একটু বাড়িয়েই বলো। আরে না, যা সত্যি তাই বললাম। তারপর আমি হাতে মোবাইলটা নিয়ে আবার কফি খাওয়ায় মনোযোগ দিই। আর তানহা আমার পাশে বসে কি যেন ভাবছে, কোনো কথা বলছে না। তাই আমিও চুপচাপ বসে কফি খেতে থাকি। তখন হঠাৎ তানহা বলল, একটা কথা বলি, সত্যি করে উত্তরটা দেবে? কি কথা বল শুনি। যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিব। তোমার আর রুহির মাঝে কি কোনো সম্পর্ক আছে? কিছু আছে মানে বুঝলাম না, বুঝিয়ে বল। আরে না, মানে তোমার আর রুহির মাঝে কি কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক আছে নাকি, সেটা বলো। তানহার কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই, ও কি সব বুঝে গেছে নাকি। তখন আমি একটু রাগী ভাব নিয়ে বললাম, কী সব ফালতু কথা বলছিস? রুহির সাথে আমার প্রেমের সম্পর্ক থাকতে যাবে কেন? আর ভাই বোনের মাঝে এসব করা ঠিক না, আর আমি করবও না। আমার কথা শুনে তানহার মলিন মুখটা পূর্ণিমার চাঁদের মতো হাস্যজ্জ্বল হয়ে ওঠে। তখন তানহা মৃদু হেসে বলল, সত্যি তোমাদের মাঝে কিচ্ছু নেই? এ তো সত্যি সত্যি বলতে পারবো না। নাই বলছি মানে নাই। আমার কথা শুনে তানহা আমার হাত থেকে আধা খাওয়া কফির মগটা নিয়ে নেয় আর হাসি মুখে বলে, হয়েছে, আর কফি খেতে হবে না, এখন একটু শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিই, দেখবে খুব আরাম লাগবে। তানহার কথা শুনে আমিও বালিশটা নিয়ে ওর পাশে শুয়ে পড়ি। আর তানহা আমার মাথার পাশে বসে ওর নরম হাত দিয়ে আমার মাথা টিপে দিচ্ছে, আবার চুলগুলো টেনে দিচ্ছে। ফ্রিতে তানহার এমন সেবা যত্ন পেয়ে আমার কি যে ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। তানহা মেয়েটা সত্যিই অনেক ভালো। যতবার আমাদের এখানে আসে ততবার আমার অনেক খেয়াল রাখে। অন্যদিকে রুহি শাকচুনিটা সবসময় খালি আমার সাথে ঝগড়া লেগেই থাকে। তখন আমি তানহাকে বললাম, তানহা তোর বর যা হবে সত্যি সে অনেক লাকি হবে রে, যে তোর মতো এত কেয়ারিং একটা বউ পাবে। আমার কথা শুনে তানহা বলল, তাহলে নিজে বিয়ে করে বউ বানিয়ে নিলেই পারো, আমি তো রাজি আছি। ওই বিড়বিড় করে কি বলিস যে এত কাছে থেকেও শুনতে পাই না? বলছি যখন বউ হব তখন দেখে নিও কার বউ হই। দেখবো। আচ্ছা একটা কথা বলি, রাখবে? বল, কি কথা? কালকে বিকালে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? তুই আমার এত সেবা যত্ন করিস, তাই তোকে নিয়ে ঘুরতে যাওয়া আমার দায়িত্বের ভিতর পড়ে। যা, কালকে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব, আর সাথে তোর জন্য ফুচকা ফ্রি। তখন তানহা অনেক খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, সত্যি তুমি অনেক ভালো। তখন আমি দুষ্টুমি করে বললাম, হয়েছে, এখন এত পাপ না দিয়ে ভালো করে চুলগুলো টান, কারণ আমার ফুচকার টাকা আগে ওসুল করতে হবে। তারপর তানহা আরও কিছুক্ষণ আমার চুল টেনে মাথা টিপে চলে যায়, আর আমিও নিচে গিয়ে সবার সাথে রাতে ডিনার করে এসে শুয়ে পড়ি। শুয়ে থেকে কিছুক্ষণ মোবাইল চালিয়ে একসময় ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে তানহার ডাকে আমার ঘুম ভাঙে, তবে ঘুম থেকে বেশ অবাক হই। আজকে রুহি আমাকে ঘুম থেকে ডেকে তুলেনি, তার মানে রুহি আজ আমাদের বাসায় এখনও আসেনি। তবে সেটা ভালোই হলো, আসলেই আমাকে আবার জ্বালানো শুরু করতো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নেই আর ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে আম্মুকে বললাম, আম্মু তোমাদের গুণধর্মে রুহি কি আজকে কলেজে যাবে নাকি আমি একাই চলে যাব? তুই চলে যা, রুহি আজকে যাবে না। আমি বলছি তানহার সাথে রুহিকে সময় দেওয়ার জন্য, তুই যা। তখন আমি তানহাকে বললাম, তানহা বিকেলে তুই রেডি হয়ে থাকিস, আমি ভার্সিটি থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা তুমি আসার আগেই দেখবে আমি রেডি হয়ে বসে আছি। তারপর আমি আর কিছু না বলে বাইক নিয়ে একাই চলে যাই ভার্সিটিতে। তবে আজকে কেন জানি বাইকের পিছনে বসে রুহির বকবকানিগুলো খুব মিস করছিলাম ওর জ্বালানোগুলো। পরে ভার্সিটিতে এসে চলে যাই বন্ধুদের কাছে, আর সবার আড্ডা গল্প আর ফাইজলামির মাঝে সারা দিন সবগুলো ক্লাস শেষ করে বাসায় দিকে যেতে থাকি। আর আজকে ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা দেইনি, কারণ
তানহাকে নিয়ে আবার একটু বাইরে যেতে হবে। মেয়েটা নিশ্চয়ই কত আশা নিয়ে বসে আছে, কিন্তু এখন একটা চিন্তা যে মাথায় কাজ করছে। তানহাকে তো বললাম ওকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু রুহি যদি জানতে পারে তাহলে কি হবে? ও তো এমনিতেই তানহাকে দেখতে পারে না। এখন যদি শুনে যে তানহাকে নিয়ে আমি ঘুরতে যাব, তাহলে তো রুহি আমাকে শেষ করে ফেলবে। আর এইসব চিন্তা করতে করতে আমি বাসায় এসে পড়ি। বাসার সামনে এসে বাইকটা রেখে মনে মনে দোয়া করি যাতে রুহি কিছু জানার আগেই যেন তানহাকে নিয়ে বেরিয়ে যেতে পারি, কারণ রুহি জানলে জীবনেও আমাকে তানহার সাথে যেতে দিবে না। তখন মনে মনে দোয়া পড়ে বুকে ফু দিয়ে বাসার ভিতরে যাই। আর বাসার ভিতরে গিয়ে দেখি এতে আমার চোখ কপালে উঠে গেছে, কারণ আমি বাসার ভিতরে ঢুকতে দেখি তানহা আর রুহি দুজনের শাড়ি পরে সাজুগুজু করে একদম রেডি হয়ে সোফায় বসে এসে এসে গল্প করছে। আর আমাকে বাসার ভিতর আসতে দেখি তানহা বলল, এই তো রুদ্র ভাইয়া এসে গেছে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমরা 3 জন তারপর ঘুরতে যাব। ও, আমরা 3 জন মিলে ঘুরতে যাব তাই না? আমার কথা শুনে পাশ থেকে রুহি বলল, কেন 3 জন মিলে ঘুরতে গেলে কি সমস্যা হবে নাকি? যদি সমস্যা হয় তাহলে তোমরাই যাও, আমার যাওয়া লাগবে না। না না, সমস্যা হবে কেন? আমি এমনি বললাম। আচ্ছা তোরা বসে অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, এমনিতেই বিকাল হয়ে গেছে প্রায়। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে আসি। রুমে এসে ব্যাগ ট্যাগ রেখে চলে যাই ওয়াশরুমে গোসল করতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চুপটি করে নিচে বসে আছি। মাথায় পানি পড়ছে আর নিচে বসে বসে ভাবতে থাকি রুহি নিশ্চয়ই আমাদের উপর নজর রাখার জন্যই আমাদের সাথে ঘুরতে যেতে চাইছে, কারণ এমনিতে রুহি কোথাও ঘুরতে যায় না। কলেজ থেকে সে সারাদিন বাসার মধ্যেই থাকে আর আমার উপর ঈগল পাখির মতো নজরদারি করে। আর যেহেতু তানহা আমার সাথে ঘুরতে যাবে বলছে, তাই রুহির সাথে যোগ দিছে ঘুরতে যেতে। শাকচুনিটার একটু বিশ্বাস নাই আমার উপর। আমি এসব ভাবছি আর গোসল করছি। অন্যদিকে রুহি আর তানহা বসে কথা বলছে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কি কি খাবে ইত্যাদি নানান বিষয়ে কথা বলছে দুজন মিলে। তখন তানহা বলল, আচ্ছা রুদ্র সে কখন গেছে, তাহলে কি এখনো আসছে না কেন? নাকি আমাদেরকে ঘুরতে না যাওয়ার প্ল্যান করছে রুমে বসে বসে? আচ্ছা তুমি তাহলে এখানে বসো, আমি গিয়ে দেখি কেন এত দেরি করছে, আমি সাথে করে নিয়ে আসতেছি। আচ্ছা যাও, গিয়ে দেখো বাটপারটা কি করছে। এদিকে আমি গোসল শেষ করে রুমে এসে টাওয়েল পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম। এমন সময় দরজার মধ্যে কে যেন টোকা দেয়। আমি দরজার দিকে তাকাতেই দেখি রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। এটা দেখে আমি বললাম, ওই বড় ভাইয়ের দিকে এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? লজ্জা করে না? যা এখান থেকে। আমার কথা শুনে রুহি মুচকি হেসে আমার রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয় আর আমার কাছে আস্তে আস্তে বলে, একটা টাওয়াল পরে এমন হট হয়ে যদি কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকো তাহলে মেয়ে মানুষ হা করে তাকিয়ে থাকবেই, এতে আমার দোষটা কোথায়? হয় তোর লজ্জাসন কি বাজারে ফ্রিতে বিক্রি করে দিলি নাকি? হ্যাঁ, যে বড় ভাইয়ের সামনে মুখে যা আসতেছে তাই বলছিস? তাড়াতাড়ি আমার রুম থেকে বের হওয়া বলছি। আমি এখন কাপড় চেঞ্জ করব। হালকা ধমক দিয়ে বললাম। আমার কথা শুনে রুহি রাগী একটা ভাব নিয়ে বলল, আর একবার যদি ওই মুখ দিয়ে ভাই শব্দটা বের হয় না তাহলে এক্ষুনি টান দিয়ে তোমার টাওয়ালটা খুলে দেব, তারপর দেখবো তোমার ওই ভাইগিরি কোথায় যায়। আর আমি আমার হবু স্বামীর হট শরীরটা দেখছি, তাতে তোমার কি? রুহির কথা শুনে আমি এক লাফ দিয়ে 2 হাত দূরে চলে যাই ওর সামনে থেকে, কারণ এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নাই। যদি সত্যি সত্যি আমার টাওয়েল ধরে টান মারে তাহলে ইজ্জত বলতে কিছুই থাকবে না। আমি একটু দূরে সরে গিয়ে রুহির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। তখন রুহি আবার আমাকে বলল, আই রুদ্র, জানো আমার এখন কি মন চাইতেছে? আমি ওয়ার্ডরোব থেকে কাপড় বের করতে করতে বললাম, আবার কি? হ্যাঁ, ইচ্ছে তো করছে তোমার ওই খালি শরীরটার সাথে আমার শরীর এক করে মিলিয়ে দিই, তোমার ওই নরম কোমল ঠোঁট দুইটা গভীরে একটা কি। ওকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, হয়েছে এবার থাম, আর কিছু বলতে হবে না। তুই কি বলবি আমি জানি, এবার তুই রুম থেকে বের হ, আমি কাপড়গুলো চেঞ্জ করি। এতই যদি জানো তাহলে আমার ইচ্ছেটা পূরণ করতে দিলেই তো হয়। আর এখন যে এত ভাব নিচ্ছ, 2 দিন পরে তো আমি সবই দেখব। এখন এই নীল শার্ট আর সাথে এই প্যান্টটা পরে নিচে আসো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। একদম চোরের মতো হাসবে না বলে দিলাম। মনের ভেতর রসকস বলতে কিচ্ছু নাই। দুনিয়াতে যে মানুষ থাকতে কেন যে এই রোবটটাকে ভালোবাসতে গেলাম খোদাই ভালো জানে। নিরামিষ একটা। কথাটা বলেই রুহি রাগ দেখে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর রুহির এমন বাচ্চাদের মতো রাগ দেখে আমারও ভীষণ হাসি পায়। সত্যি কথা বলতে
এখন রুহির এই পাগলামিগুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা প্রকাশ করতে পারি না। কারণ রুহি যদি বুঝতে পারে যে ওর দুষ্টমিগুলো আমি উপভোগ করতে শুরু করেছি, তাহলে ও আরও বেশি আমার মাথায় চড়ে বসবে। তার থেকে বড় কথা, যদিও আমি মনে মনে রুহিকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এটা প্রকাশ করার সাহস আমার নাই। কারণ এসব যদি আমার পরিবারে জানতে পারে তাহলে কি হবে সেটা ভাবতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে আমি রেডি হয়ে যাই। আমি রেডি হয়ে নিচে আসতেই দেখি রুহি আর তানহা বসে কথা বলছে। তখন আমি তাদের বললাম, তোদের গল্প শেষ হলে এবার চল যাওয়া যাক। আমার গলার আওয়াজ শুনে রুহি আর তানহা আমার দিকে তাকায়, আর আমাকে দেখে দুজন এমন হাঁ করে তাকিয়ে থাকে যেন আমাকে প্রথম দেখছে, আগে কখনো দেখেনি। তখন তানহা বলল, বাহ, তোমাকে তো দেখতে পুরাই হিরোর মতো লাগছে, পুরাই ক্রাশ। আমি রুহির দিকে তাকাতেই রুহি আমাকে সাথে সাথে চোখ মারে। তখন রুহি বলল, ক্রাশ তো হবেই, আমার হিরো বলে কথা। কি বললা রুহি? কিছু না, চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি, রুহি আর তানহা তিনজন মিলে বাসা থেকে বেরিয়ে পড়ি। আর আমাদের বাসা থেকে কিছু দূরে একটা পার্ক আছে, তাই মনে মনে চিন্তা করলাম ওদের নিয়ে সেই পার্ক থেকেই ঘুরে আসি। তাই বাসার সামনে থেকে একটা অটোরিকশা ভাড়া করি। আমি অটোরিকশার পিছন সিটে মাঝখানে বসি, আর রুহি আর তানহা আমার দুই পাশে বসে। এদিকে রিক্সা চলছে, আর সেই সাথে রুহির অত্যাচার কতটা চলছে সেটা নাই বললাম। অবশেষে আমরা তিনজনে মিলে সেই পার্কে পৌঁছে যাই। তারপর পার্কে এসে আমরা তিনজন মিলে বেশ কিছুক্ষণ সময় পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। পরে কিছু বাদাম কিনে তিনজন মিলে পার্কের মাঝে একটা টেবিলে বসে বাদাম খেতে থাকি আর টুকটাক কথা বলতে থাকি। তখন হঠাৎ তানহা আমাকে বলল, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবা? কি প্রশ্ন বল শুনি, যদি পারি তাহলে দিব। তানহার প্রশ্নের কথা শুনে রুহি আমাদের দিকে মুখ ঘুরিয়ে তাকায়। তখন তানহা বলল, আচ্ছা, খালাতো বোন আর খালাতো ভাইয়ের সাথে বিয়ে হলে কেমন হয়? ভালো হয় না? তানহার কথা শুনে রুহির হাসি মাখা মুখটা আধার কালো হয়ে যায়, আর আস্তে আস্তে একটা রাগের আভা বুকের মধ্যে ফুটে উঠতে থাকে। তখন আমি বললাম, ভালো খারাপ বলে কোনো কথা নেই। যদি একজন মানুষ অপর একজন মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, তাহলে খালাতো ভাই বোনের বিয়ে হতেই পারে, এতে দোষের কিছু নেই। এছাড়াও আপনজনের মাঝে বিয়ে হয়েই থাকে। আচ্ছা, তুমি কি নিজেদের মাঝে বিয়ে করবে নাকি দূরে কোথাও বিয়ে করবে? সেটা এখন জানি না, সময় হলে দেখা যাবে কোথায় বিয়ে করি। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? আরে এমনি বলো না আর কি। কিন্তু আমি তো নিজেদের মধ্যে বিয়ে করব, আর মনে মনে পাত্রও ঠিক করে রেখেছি। এখন সে যদি রাজি হয় তাহলেই হবে। তানহার কথা শুনে রুহি তো রাগে ফেটে যাওয়ার অবস্থা, না পারছে নিজের রাগটা কন্ট্রোল করতে, না পারছে তানহাকে কিছু বলতে। তখন রুহি নিজের রাগটা আড়াল করে মুখে হাসির ভাব নিয়ে বলল, তাই নাকি তানহা, তলে তলে এত দূর চলে গেছো? তাকে সেই ভাগ্যবান ব্যক্তি যাকে তুমি মনে মনে পছন্দ করে রাখছো? আছে, সময় হলে জানতে পারবে। এখন তুমি বলো রুহি, তুমি কোথায় বিয়ে করবে, কাছে নাকি দূরে? তানহার কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে বলল, আমি তো কাছেই বিয়ে করব। শুধু কাছে বললে ভুল হবে, যেমন দোতলার থেকে একতলার কাউকে বিয়ে করব, যাতে দিনে 10 বার বাপের বাড়ি যেতে পারি আর আসতে পারি। আর পাত্র রেডিই আছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নেব। তাই না রুদ্র? তাই নাকি? তা কে এসে? খুব তাড়াতাড়ি দেখতে পারবে। রুহি কথাটা বলে আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে হাসে থাকে। তখন আমি বললাম, এই তোদের এই ফাউ ফেসাল বাদ দিয়ে চল সামনের দিকে যাই, এমনি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তারপর আমরা তিনজন মিলে আবার হাঁটতে থাকি। আর হাঁটতে হাঁটতে কিছু তো যেতেই সামনে একটা ফুচকার দোকান সামনে পড়ে। তখন রুহি আর তানহা দুজন মিলে বায়না ধরে তারা ফুচকা খাবে। তারপর কি আর করা, তাদের দুজনকে নিয়ে দিলাম 2 প্লেট ফুচকা, আর আমি নিলাম চটপটি। আমরা তিনজন একসাথে খাচ্ছি। এমন সময় তানহা বলল, এই তুমি ফুচকা খাবে না? আমাকে উদ্দেশ্য করে বলল, না আমি ফুচকা খাই না, তুই খা। আমার কথা শুনে তানহা নিজের পেট থেকে 1 প্লেট ফুচকা এনে নিজের হাতে আমার মুখের সামনে ধরে বলল, এই নাও, একটা বার খাও, দেখো খুব মজা লাগবে। তানহার কথা শুনে ওর দিকে তাকিয়ে দেখি তানহা আমার মুখের সামনে ফুচকা ধরে রাখছে। তখন আমি রুহির দিকে তাকাই, আর রুহির দিকে তাকাতেই দেখি রুহির রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর বারবার চোখে ইশারা করে আমাকে না করছে তানহার হাতে ফুচকা খেতে। আমি জানি এখন যদি তানহার হাতে ফুচকা খাই তাহলে রুহি আমার খবর করে ছাড়বে। তখন আমি বললাম, তানহা আমি তো ফুচকা খাই না, ফুচকা খেলে আমার পেট খারাপ হয়, তুই খা, আমি খাবো না। 1 পিস খেলে
আর পেট খারাপ হয় না। প্লিজ প্লিজ আমার হাত থেকে এক পিস খাও। যদি না খাও তাহলে ভাববো তুমি আমাকে আপন মনে করো না, আর আমার হাতে খেতে তোমার ঘৃণা লাগছে। তানহার কথা শুনে এবার পড়লাম আমি মাইন্ড কাজ চিপায়। সরাসরি পারছি না তানহাকে না করতে, তাহলেও আবার মন খারাপ করবে। অন্যদিকে রুহির দিকে তাকাতেই রুহি রাগে চোখ লাল করে বারবার ইশারা করছে না খাওয়ার জন্য। তখন এক প্রকার বাধ্য হয়ে চোখটা বন্ধ করে আমি হা করলাম, আর আমি হা করার সাথে সাথেই তানহার হাতের ফুচকাটা আমার মুখের ভিতর ঢুকিয়ে দেয়। তখন তানহা বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, এবার খেয়ে দেখো কত মজা লাগে। তানহার দেওয়ার ফুচকার পিসটা মুখের ভিতর নিয়েই আমি রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকাই। তখন রুহি আমার দিকে রাগে চোখ লাল করে তাকিয়ে হাতের ইশারায় বলল, আমার নাকি গলা চেপে মারবে। এটা দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যেতে থাকি। আর তখনকার পর থেকে রুহি শুধু রাগে ফুসফুস করতে থাকে, আর যতবার সুযোগ পাইছে ততবার আমাকে শুধু বলছে আমার নাকি খবর আছে। আমি ওদের নিয়ে আবার অটোরিকশায় করে বাসায় চলে আসি। আর আসার পথে অটোরিকশার মাঝে যে কতগুলো চিমটি রুহির খাইছি তার কোনো হিসাব নাই। বাসা আসার পর রুহি ওদের বাসায় চলে যায়, আর তানহা চলে যায় ওর রুমে। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। শোয়ার কতক্ষণের মাঝে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু বেশিক্ষণ আর ঘুমাতে পারি নাই, কারণ হঠাৎ মনে হলো কে যেন আমার ঘুমের মাঝে গলা চেপে ধরেছে। এদিকে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম, আর আমি চোখ মেলে তাকাতেই দেখি রুহি আমার পাশে বসে দুই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে, আর আমার দিকে এমনভাবে রাগি চোখে তাকিয়ে আছে যেন আজকে আমায় খুন করে শান্তি হবে। তখন আমি কোনোভাবে রুহির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরে বসি। তারপর ভালো মতো কয়েকবার নিঃশ্বাস নিয়ে আমি রুহিকে বললাম, হাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি, যে ঘুমের মাঝে কেউ এমন করে গলা চেপে ধরে? এখন যদি মরে যেতাম তাহলে কি হতো? আমার কথা শুনে রুহি মনে হয় আরও বেশি রেগে গেছে। তখন রুহি আমাকে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুই আমার সামনে অন্য মেয়ের হাতে ফুচকা খাবি আর আমি বসে বসে দেখবো, তাই না? আজকে তোকে নিজের হাতে খুন করব আমি, তারপর নিজেকে শেষ করে দেব। রুহি এমন রাগ দেখে আমি অবাক হয়ে যাই। সামান্য একটা বিষয় নিয়ে কেউ এত রাগ করে, এটা আমার জানা ছিল না। তখন আমি বললাম, আচ্ছা রুহি, এই সামান্য একটা বিষয় নিয়ে তুই এমন পাগলামি করছিস কেন? আর আমি কি ইচ্ছে করে খাইছি নাকি? তানহা আমাকে জোর করছে তাই তো খাইছি। আর তখন তুইও তো আমার সামনে ছিলি, তাহলে এমন করছিস কেন? ও জোর করলো তাই তুই খাইছিস কেন? আমি তোকে বারবার ইশারায় মানা করছিলাম, সেটা তুই দেখিসনি? আমি যদি তোর সাথে একটু দুষ্টুমি করি তাহলে তুই আমাকে ধমক দিস, তাহলে তখন তানহাকে ধমক দিলে না কেন? নাকি ওকে ধমক দিলে তোর জলে? আচ্ছা রুহি, তুই একটু শান্ত হ। দেখ, তানহা আমাকে নিজের ভাই মনে করে, আর আমিও তানহাকে নিজের ছোট বোন মনে করি। তার চাইতে বেশি কিছু ভাবি না। এখন প্লিজ তুই আর এই বিষয়ে মাথা গরম করিস না। শান্তভাবে বললাম ওকে বোঝানোর জন্য। আসছে আমার ভাইওয়ালা। তুমি যাকে বোন বলে মনে করে বসে আছো সে তোমাকে নিয়ে অন্য কিছু ভাবতেছে, সেটা তোমার কি মাথায় দিয়ে ঢুকতেছে না? অন্য কিছু মানে? তানহা তোমাকে মনে মনে পছন্দ করে, যেটা ওর কথায় স্পষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে বলার সাহস করতে পারছে না। আর তাই বারবার ইনিয়ে বিনিয়ে তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোমার এই মোটা মাথায় সেটা ঢুকবে না। কথাটা বলে আমার মাথায় একটা ঠোকা দিল। কই, কবে থেকে ওর মাথায় ঘুরছে আমি তো কিছু বুঝতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমি কখনো তানহার প্রস্তাবে রাজি হব না, এটা তুই নিশ্চিত থাকতে পারিস, যেমনটা তোর প্রস্তাবে হয়নি। এটা বললাম রুহিকে আর একটু রাগানোর জন্য। আমি কথাটা বলার সাথে সাথে রুহি আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমার পেটের উপর চড়ে বসে, আর দুই হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলে, এই মিস্টার রৌদ্র, আপনি আমাকে কি মনে করেন? আমি কি তানহা নাকি যা আপনার পেছনে ঘুরঘুর করব কিন্তু কিছু বলতে পারবো না? আমি হলাম রুহি, তোমার রোমান্টিক পিচ্চি চাচাতো বোন। আমি আমার ভালোবাসা আদায় করে নেব। কথাটা বলার সাথে সাথে রুহি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিলিয়ে দিল। তারপর আর কি, বেশ কিছুক্ষণ আমাদের মাঝে টেবিল টেনিস খেলা হলো, আর সেই খেলায় আগের মতোই জিতে যায় রুহি। বুঝি না মেয়ে মানুষ এতক্ষণ নিঃশ্বাস কিভাবে রাখতে পারে। একবার কি শুরু করলে আর ছাড়তে চায় না। আমি যদি ছাড়াতে চাই তাহলে কামড় মারে। তখন রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার বুকের উপর মাথা রাখে, বলল, জানো রৌদ্র, তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি, আর তাই তো তোমার পাশে আমি অন্য কারোর ছায়া পর্যন্ত দেখতে পারি না। তাহলে তুমিই বলো, যেখানে আমি তোমার পাশে অন্য মেয়ের ছায়া দেখতে পারি না, তাহলে সেখানে কি করে আমি সামনে তোমাকে
অন্য মেয়ে খাইয়ে দিবে, সেটা আমি কি করে সহ্য করব? আমি পারবো না রৌদ্র, তোমার পাশে আমি ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবো না। কথাটা বলেই রুহি আমার বুকের মাঝে কান্না করে দেয়। রুহির কান্নার আওয়াজটা যেন আমার হৃদয়ের মাঝে আঘাত করছিল। ওর চোখটা পানি যে আমি কোন সময় সহ্য করতে পারি না। আর তাই তো আজ অবধি আমাকে শত জ্বালানোর পরে ওকে কখনো কড়া গলায় কথা বলিনি। তাহলে আজ কি করে আমার বুকে মাঝে রেখে ওর চোখের পানি ঝরতে দেই আমি? তখন আমি রুহিকে আমার বুকে থেকে তুলে নিজ হাতে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, রুহি প্লিজ তুই কান্না করিস না। তোকে চোখের পানি যে আমার এক অজানা কষ্টের কারণ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। দেখ রুহি, তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি। আর এমন না যে আমি তোকে ভালোবাসি না, আমিও ভালোবাসি, কিন্তু সেটা দিয়ে তোকে বুকে টেনে নিতে পারবো না। কারণ আমি কখনো তোর আব্বু আমাকে কষ্ট দিতে পারবো না, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। তাদের এই ভালোবাসার বিশ্বাসের কাছে যে তোর প্রতি আমার ভালোবাসাটা বড় অসহায় করে দিয়েছে। কথাটা বলেই আমি মাথা নিচু করে ফেলি। এদিকে আমার মুখে ভালোবাসার কথা শুনে রুহির মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। রুহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে ভালোবাসি, এটা রুহি নিজের কাছে শুনছে। ঠিক তখনই রুহি আমাকে খুব শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আমি আর রুহিকে কোনো বাধা না দিয়ে ওকে হালকাভাবে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পর রুহি আমার বুকে মাথা রেখেই বলল, জানো, আজকে নিজের ভেতর এতটা খুশি লাগতেছে যে জীবনে কখনো আমি এতটা খুশি হইনি। আমি জানতাম তুমি একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। আমার বিশ্বাস ছিল আমার নিজের প্রতি, আমার ভালোবাসার প্রতি। আর তুমি কি বললে আমার আব্বু আম্মু রাগ করবে? মানে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমার মনে হয় তারা সবচেয়ে বেশি খুশি হবে, কারণ তারা কখনো আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না। আর তোমার সাথে বিয়ে হলে আমাকেও আর দূরে যেতে হবে না, আর তাদেরও আমার জন্য খারাপ লাগবে না। হিসাব তো ভালোই বুঝোস, এবার বুক থেকে সর। সে কখন জড়িয়ে ধরে আছিস, ছাড়ার নাম নেই, সর এখন, বুক ব্যথা করতেছে। আমার কথা শুনে রুহি আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, ছাড়বো না। এতদিন তোমার বুকে জোর করে জায়গা করে জড়িয়ে ধরছি, কিন্তু আজকে ভালোবাসার অধিকার নিয়ে জড়িয়ে ধরছি। তাই যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। রুহির কথা শুনে আমার হাসি চলে আসে। তখন আমি মুচকে এসে বললাম, তোর আমাকে সারাদিন জড়িয়ে ধরে রাখলে মন ভরবে না, এখন ছাড়, নাহলে কেউ এসে দেখে ফেলবে। ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত, তাড়াতাড়ি বল। লম্বা একটা লিপ কিস করতে হবে। তুই পাগল? এখন আমি এসব কিছুই পারবো না, আর একটু আগে করছিস, তাই এখন আর কিছুই হবে না। তাহলে আমিও ছাড়বো না। যে আসার আসুক আর যে দেখার দেখুক। আর একটু আগে আমি জোর করে নিচ্ছি, আর এখন তুমি ভালোবেসে দিবা, তাও তাড়াতাড়ি, না হলে ছাড়বো না কিন্তু। কথাটা বলেই রুহি বাচ্চাদের মতো করে আমার বুকের মাঝে মুখটা লুকিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়াতে চাইলে বলে চিৎকার করে সবাইকে ডেকে আনবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এবার ছাড়। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে সোজা হয়ে দাঁড়ায়। যখন আমি রুহিকে কিস করার জন্য কাছাকাছি গেলাম, রুহি তখন চোখ বন্ধ করে ফেলে। ওনার দুই আঁচল দু হাতে শক্ত করে চেপে ধরে। আর আমি যতই রুহির কাছে যাচ্ছি ততই যেন রুহির নিঃশ্বাস চলাচল বেড়ে যাচ্ছে। তখন আমি দুই হাত দিয়ে রুহির মাথার দুই পাশে চেপে ধরে ওর কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। আমি দূরে সরে আসি। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে পরে চোখ খুলে দেখে আমি দূরে দাঁড়িয়ে আছি। তখন রুহি বলল, আমি এটা বলিনি, আমি যেটা চাই ওটা দাও। এখন কিছুই হবে না, আর একসাথে বেশি খাইলে মুখ পুড়ে যাবে। এখন যা, পরে দিব। সত্যি বলছো তো? যা এখন। ঠিক আছে, এখন যাচ্ছি। পরে কিন্তু আমারটা চাই, না হলে কিন্তু আমি জোর করে নিব। আচ্ছা নিশ্চয়ই। কথাটা বলতে রুহি বাচ্চাদের মতো মুচকে এসে আমার রুম থেকে চলে যায়। আমিও বিছানায় বসে ভাবতে থাকি। শেষ পর্যন্ত রুহি পাগড়িটার প্রেমে পড়েই গেলাম। জানি না সামনে কপালে কি আছে। এসব ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। তখন নিজেকে সবার সাথে কিছুক্ষণ গল্প করি। পরে সবাই একসাথে বসে ডিনার করে আবার নিজের রুমে এসে শুয়ে পড়ি। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। আর সবার আড়ালে রুহি আর আমার ভালোবাসা বেশ ভালোই চলছে। এদিকে তানহাও এখনও আমাদের বাসায় আছে। আর তানহারও ইদানিং হাবভাব খুব একটা ভালো না। সবসময় শুধু বলে আমাকে একটা কথা বলবে, কিন্তু জিজ্ঞাসা করলেই বলে পরে বলবে। আর রুহি তো আমাকে সারাদিন চোখে চোখে রাখে। এক কথায় তানহাকে আমার সাথে দেখলে রুহির শরীরে আগুন জ্বলে যায়। তানহাকে কিছু বলতে পারে না, তবে সেই আগুনে পুড়িয়ে ছাই বানায় আমাকে। আজ সকালে ফার্স্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় তানহা আমার রুমে আসে। আর তখন তানহা আমাকে বলে, রৌদ্র, তোমাকে একটা কথা বলতে চাই। প্রতিদিন তোর এই কথা শুনতে ভালো লাগে না,
শুধু বলিস কি কথা বলবি কিন্তু বলার কোনো নাম নাই। না, আজকে বলেই দেব। অনেকদিন ধরে ভিতরে কথাটা চেপে রেখেছি, কিন্তু আর না, এখন সময় হয়েছে মনের কথা বলার। এত ভনিতা না করে বল কি বলবি। আমার হাতে সময় কম। রুহি মনে হয় বাহিরে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে কলেজে যেতে হবে। আমার কথা শুনে তানহা কিছুক্ষণ আমার চোখের দিকে চুপ করে তাকিয়ে থাকে। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে তানহা বলল, রুদ্র, তোমাকে সেই ছোটবেলা থেকে ভালো লাগতো, আর বয়স বাড়ার সাথে সাথে এই ভালো লাগা বাড়তে বাড়তে এক সময় ভালোবাসায় পরিণত হয়। কিন্তু এতদিন তোমার কাছে ভয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারি নাই, কিন্তু এখন আর নিজের ভিতরে রাখতে পারছি না ভালোবাসাটাকে চেপে। রুদ্র, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রুদ্র, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। কথাটা বলে তানহার লজ্জা মাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার উত্তরের আশায়। আর এদিকে আমি তানহার কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। মনে মনে ভাবছি, তানহা কবে থেকে আমাকে নিয়ে এসব ভাবতে শুরু করলো। কিন্তু আমি তো ওকে কখনো বোনের বাহিরে অন্য কিছুই ভাবিনি। তখন আমি বললাম, তানহা কি বলছিস এগুলো? মাথা ঠিক আছে তোর? আর আমি তোর ভাই লাগি, তাহলে তুই আমাকে নিয়ে এসব চিন্তা কি করে করতে পারলি? দেখ, এতদিন মনে মনে আমাকে নিয়ে যা চিন্তা করেছিস আজ থেকে সব মাথা থেকে ঝেড়ে ফেল, কারণ তুই যেটা ভাবছিস সেটা কখনো হবে না। আমি তোকে ছোটবেলা থেকে বোনের চোখে দেখে আসছি, আর বাকি সময় সেই বোনের চোখেই দেখব। আমার কাছে অন্য কিছু আশা করে লাভ হবে না। কেন লাভ হবে না? তুমি তো এতদিন আমাকে নিয়ে কোনো চিন্তা করো নাই, কিন্তু আমি তো তোমাকে নিয়ে মনের ভিতরে একটা ভালোবাসার প্রাসাদ গড়ে তুলেছি, তার কি হবে? আর আজকে যেহেতু আমি তোমার আর আমার কথা বলছি, তাহলে তুমি আমাকে একবার ভালোবেসে দেখো না। সত্যি বলছি, তোমাকে অনেক অনেক ভালোবাসবো, কখনো কোনো কষ্ট দিব না। তুমি যা বলবে তাই করব। প্লিজ আমাকে ভালোবাসাটা ফিরিয়ে দিও না। প্লিজ তানহা, বোঝার চেষ্টা কর। ভালোবাসা কখনো জোর করে হয় না, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। যদি দুটি মনের মধ্যে মিল থাকে তাহলে ভালোবাসাটা এমনিতেই তৈরি হয়ে যায়, কেউ কাউকে জোর করতে হয় না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসিস, আর এখানে তোর কোনো দোষ নাই, কিন্তু আমারও তো তোর প্রতি একটা টান থাকা লাগবে, তাহলে গিয়ে তোর সেই ভালোবাসাটা পূর্ণ পাবে। কিন্তু তোর প্রতি আমার যে টান বা ভালোবাসাটা আছে সেটা শুধু একটা বোনের দৃষ্টিতে, এটা ছাড়া অন্য কোনো দিকে তুই আমার কল্পনা তো নাই। তাই প্লিজ আমাকে এই বিষয়টা নিয়ে কোনো জোর করিস না, এতে তোর কোনো লাভ হবে না। আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। আমার কথাটা শুনে তানহা একটু রেগে যায়। তখন তানহা রাগে একটা ভাব নিয়ে আমাকে বলল, কেন সম্ভব নয়? মানুষ কি খালাতো বোনের সাথে প্রেম করে না? আর মানুষ, আর কত মানুষই আছে খালাতো বোনের সাথে প্রেম করছে, বিয়ে পর্যন্ত করছে। সেক্ষেত্রে তোমাকে ভালোবেসে আমার ভুলটা কোথায়? আমি দেখতে কোনো মেয়ের চাইতে কোনো অংশে কম না, কারণ একটু বেশি সুন্দরী। তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? নাকি রুহিকে ভালোবাসো? তাহলে বলতে পারো আমাকে। এখন যদি বলি যে আমি রুহিকে ভালোবাসি, আর এটা যদি তানহা সবাইকে বলে দেয় তাহলে আবার ঝামেলা হতে পারে। তখন আমি বললাম, দেখ তানহা, সুন্দর দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মনের টানে, যেটা তোর প্রতি আমার নাই। আর আমি রুহিকে ভালোবাসতে যাব কেন? আমি রুহিকে ভালোবাসি না। আমার কথাটা শোনার সাথে সাথে তানহা দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে প্লিজ আমাকে ভালোবাসো, তোমার বুকে আমার একটু জায়গা দাও। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর একবার শুধু আমার ভালোবাসা বোঝার চেষ্টা করে দেখো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসাটা আমি ঠিক আদায় করে নেব। রুদ্র, প্লিজ আমার ভালোবাসাটা ফিরিয়ে দেও না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সবটা করতে রাজি আছি। তুমি বললে তোমাকে সব দিয়ে দেবো, তবু আমাকে ফিরিয়ে দিও না। কথাটা বলেই আমার বুকে শক্ত করে নিজেকে আঁকড়ে ধরল তানহা। অন্যদিকে রুহি অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে রৌদ্রের জন্য অপেক্ষা করছে, কিন্তু রৌদ্রের আসার কোনো নাম নাই। তখন রুহি মনে মনে রুদ্রকে হাজারটা গালি দিতে দিতে রৌদ্রের রুমের দিকে যেতে থাকে, কিন্তু রুহি কল্পনাও করতে পারে নাই তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আর রুহি যখন রৌদ্রের রুমের সামনে যায় তখন দেখে তানহা রৌদ্রের বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বারবার শুধু ভালোবাসি ভালোবাসি বলছে। আর এটা দেখে রুহির যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়, রাগে পায়ের রক্ত মাথায় চড়ে যায়। রুহি মনে মনে রৌদ্র তার সাথে ধোঁকা দিছে। আর তখনই রুহি রৌদ্রের রুমে গিয়ে চিৎকার করে বলল, ওই কুত্তা, তোর কয়টা মেয়ে লাগে? আসলে আমি আগেই তানহাকে আমার বুক থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু তানহা এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে আমি ওকে ছাড়াতে পারছি না। ঠিক তখনই দেখি রুহি চিৎকার করে আমাকে এটা বলল। আর রুহির চিৎকার শুনে আমি তানহাকে ধাক্কা মারি, যার ফলে তানহা পড়ে যায়। তখন আমি বললাম,
রুহি প্লিজ মাথা ঠান্ডা কর, তুই যা দেখছিস সেটা ভুল। আমার কথাটা শুনে রুহির রাগ যেন আরও বেড়ে গেল। তখন রুহি বলল, চুপ কর তুই কুত্তা, একটা কথাও বলবি না। আমি নিজের চোখে দেখছি তুই এতক্ষণ কি করছিলি। আমি তোকে পাগলের মতন ভালোবাসি, সেটা তোর কাছে কম হয়ে গেছে? তোর যদি এতই মেয়েদের শরীরের প্রতি লোভ থাকে তাহলে আমাকে বলতি, আমি নিজেকে তোর কাছে বিলিয়ে দিতাম। তাহলে কেন তুই অন্য মেয়ের কাছে গেলি? রুহি তুই বিশ্বাস কর, তুই যেটা দেখছিস সেটা হয়তো সত্যি, কিন্তু এটার পিছনে গল্পটা একদম আলাদা, যেটা তুই জানিস না। প্লিজ মাথা ঠান্ডা কর, তোকে আমি সব বুঝিয়ে বলছি। তোর মতন দুশ্চরিত্র ছেলের কোনো কথাই আমি শুনবো না। আর তুই তানহাকে উদ্দেশ্য করে কেমন মেয়ে অন্য একজনের প্রেমিকের বুকে জড়িয়ে ধরতে তোর লজ্জা করে না? বেশরম বেহায়া মেয়ে কোথাকার। রুহি, মুখ সামলে কথা বলো। কে তোমার প্রেমিক হয়? রৌদ্র তো আমাকে নিজের মুখে বলেছে ও তোমাকে ভালোবাসে না, তাহলে আবার তোমার প্রেমিক হলো কি করে? তানহার কথাটা শুনেই রুহির মুখটা মলিন হয়ে যায়। চাঁদের মতো সুন্দর মুখটা যেন মুহূর্তেই রাতের আধারে মিলিয়ে যায়। নিজের অজান্তেই রুহির চোখ দিয়ে পানি চলে আসে। তখন রুহি কান্না জড়ানো কণ্ঠে বলল, এতদিন পর্যন্ত তোমাকে পাগলের মতো ভালোবেসেও আজ তুমি অন্য একটা মেয়ের সামনে আমার ভালোবাসাটা অস্বীকার করতে পারলে। আর কেনই বা পারবে না? তুমি তো কখনো আমাকে ভালোই বাসুনি। আমি সব সময় তোমাকে জোর করছি, বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে জ্বালিয়েছি। কলেজে গেলে সব সময় চোখে চোখে রাখছি যেন আমার ভালোবাসার উপর কারোর নজর না লাগে। তোমার কখন কি লাগবে সব কিছু করার চেষ্টা করছি, কিন্তু আজ দিন শেষে আমি শূন্য। তোমার ভালোবাসা আমার কপালে মিলে নাই। আর কখনো তোমাকে জ্বালাবো না, এই মুখে আর কখনো তোমাকে ভালোবাসি বলবো না। তোমাকে আর কখনো আমার মুখটা দেখতে হবে না। তুমি ভালো থেকো তোমার ভালোবাসা নিয়ে, আমি না হয় আমার হেরে যাওয়া ভালোবাসা নিয়ে হারিয়ে যাব। কথা বলে রুহি কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। আমি যে ওকে কিছু বলবো সেই সুযোগটাও পর্যন্ত আমাকে দেয়নি। তানহার প্রতি এত রাগ হচ্ছে যে নিজেকে সামলে রাখতে পারছি না। আর তখনই তানহাকে ঠাস করে একটা চড় মারি। তানহা আমার চরকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন আমি বললাম, আজ শুধু তোর জন্য এত কিছু হয়েছে। তুই যদি আমাকে এভাবে জড়িয়ে না ধরতি তাহলে এখন এত কিছু হতো না। আর হ্যাঁ, তোকে বলছি আমি রুহিকে ভালোবাসি, আর তোর জন্য যদি রুহির কিছু হয় তাহলে তোর খবর আছে। আমি জানতাম না রুহি তোমাকে এতটা ভালোবাসে। যদি জানতাম তাহলে কখনোই তোমাকে নিজের মনের কথা বলতাম না। এখন আমাকে কথা বলার জন্য অনেক সময় পাবে সামনে। আগে দেখো রুহির খবর নাও, রাগে না আবার কিছু করে বসে। তানহার কথা শুনে আমি দৌড়ে রুহিদের বাসায় চলে আসি। সাথে তানহাও আসে। আর আমি গিয়ে দেখি চাচি রুহির দরজা ধাক্কাচ্ছে আর রুহিকে ডাকছে। তখন আমি বললাম, চাচি রুহির কি হয়েছে? রৌদ্র, রুহি তো তোমার সাথে কলেজে যাবে বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু হঠাৎ দেখি কান্না করতে করতে দৌড়ে আবার বাসায় চলে আসে আর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে কখন থেকে ডাকছি কিন্তু দরজা খুলছে না। চাচির কথা শুনে আমার মনের ভিতর ভয়টা আরও জেগে বসে, কারণ রুহি এমনিতেই অনেক রাগী। জানি না আবার রাগের মাথায় কি করে বসে। তখন আমরা সবাই মিলে রুহিকে ডাকতে থাকি দরজা খোলার জন্য, কিন্তু রুহি কোনো সাড়া দিচ্ছে না। আর ঠিক তখনই রুহির রুম থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। এটা শুনে নিজেকে আর ঠিক রাখতে না পেরে রুহির রুমের দরজা ভেঙে ফেলি। আর রুমের ভিতর গিয়ে যা দেখি, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ রুমে গিয়ে দেখি রুহি নিজের হাত কেটে ফেলেছে আর রক্তে পুরো ফ্লোর ভিজে গেছে। রুহির এমন অবস্থা দেখে চাচি চিৎকার করে কান্না করে দেয়। এর ভিতরে আমার আম্মু রুহির রুমে চলে আসে। আমি দৌড়ে গিয়ে রুহির হাতের কাটা জায়গাটা চেপে ধরি আর একটা কাপড় দিয়ে পেঁচিয়ে কোলে তুলে নিই হাসপাতালে নেওয়ার জন্য। রুহিকে যখন কোলে তুলি তার আগেই রুহি শুধু একটা কথা বলে, খুব ভালোবাসি রুদ্র, তোমাকে ছাড়া বাঁচবো না। কথাটা বলে রুহি অজ্ঞান হয়ে যায়। তারপর তাড়াতাড়ি আমরা রুহিকে নিয়ে হাসপাতালে চলে আসি। এর ভিতর আমার আব্বু আম্মু, রুহির আব্বু আম্মু সবাই চলে আসে। রুহিকে চিকিৎসা করার জন্য ডাক্তার ওকে নিয়ে যায়। আমার সবাই বাহিরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকে। তখন আম্মু এসে সব কিছু জানতে চায়, আমাদের মাঝে কি হয়েছে, কেন রুহি এমন কাজ করলো। আম্মুর কথা শুনে তানহা আম্মুকে সব বুঝিয়ে বলে। আর 1 ঘন্টা পর ডাক্তার এসে বলল, রোগীর হাত বেশ খানিকটা কেটে যাওয়ার ফলে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায়। আমরা ক্ষতস্থানে ড্রেসিং করে দিছি। বেশি চিন্তার কিছু নেই, একটু খেয়াল রাখলেই হবে। রোগী এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই দেখা করতে পারবেন। কথাটা বলেই ডাক্তার চলে যায়। আর পরিবারের সবাই মিলে রুহির রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে কখনো জেগে ওঠে। আর আমি বাহিরে বসে মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। এভাবে প্রায় 2 ঘন্টা পরে রুহি ঘুম থেকে উঠে দেখে সবাই ওর পাশে বসে আছে, শুধু আমি নেই। এটা দেখে রুহির মনটা খারাপ হয়ে যায়। তখন আমার আম্মু রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রহিমা, তোকে ছোটবেলা থেকে
আমরা কত আদর দিয়ে বড় করছি, যখন যা চাইছিস দিছি, তাহলে আজ কেন আমাদের কিছু না বলে এমন করতে গেলি? বল তোর কি চাই? আমার কিচ্ছু লাগবে না। তোমরা কেন আমাকে বাঁচাতে গেলে? আমি মরতে চাই, আমাকে তোমরা মেরে ফেলো। তোকে তো সেই ছোটবেলা থেকেই আমার ছেলে রৌদ্রের বউ হিসেবে নিব বলে ভাবছিলাম। তাহলে তুই যদি মরে যাস তাহলে আমার ছেলেটার কি হবে? ও তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আমার মুখে এমন কথা শুনে রুহির অনেক আনন্দ লাগে, কিন্তু মুখে এটা প্রকাশ করে না। তখন রুহি বলল, আমাকে তোমার ছেলের বউ বানাতে হবে না। সে আমাকে ভালোবাসে না, সে তো অন্য কাউকে ভালোবাসে। রুহির এমন কথা শুনে তানহা বলল, রুহি, তুমি রৌদ্রকে ভুল বুঝো না। রৌদ্র তোমাকে ভালোবাসে। আর তখন তুমি যা দেখেছো সেটা সবটা দোষ আমার ছিল। আর সত্যি বলছি, তুমি যে রৌদ্রকে এতটা ভালোবাসো এটা আমি জানতাম না। জানলে কখনো এমনটা বলতাম না। আর তোমার হিরোর মতো জামাই দেখলেই যে কেউ প্রেমে পড়ে যাবে। তাহলে আমার দোষ কোথায়? তাই বলি কি, তাড়াতাড়ি বিয়েটা করে নাও, না হলে অন্য কেউ এসে ওকে নিয়ে যাবে। তানহারও সবার কথা শুনে রুহি আসল বিষয়টা বুঝতে পারে। তখন রুহি সবার সামনেই বলল, ওই আমার জামাই কই? রুহির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। তখন আমার আম্মু বলল, আরে পাগলি, জামাই তো এখনো হয়নি, আগে বিয়ে কর, পরে জামাই বলে ডাকি। আর রৌদ্র বাইরে বসে তোর জন্য চিন্তা করছে, তোর ভয়ে ভিতরে আসছে না। তাহলে আমি কালকেই বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো। আর এখন তোমরা সবাই বাইরে গিয়ে আমার জামাইকে ভেতরে পাঠাও, ওর সাথে আমার হিসাব আছে। রুহির কথা শুনে সবাই হাসতে হাসতে রুমের বাইরে চলে আসে। আমি বাইরে একটা টেবিলে মাথাটা নিচু করে বসে আছি। এমন সময় তানহা আমাকে বলল, এই যে স্যার, ভিতরে যান, আপনার বউ আপনাকে ডাকছে। বউ মানে? সেটা গেলেই বুঝবে, আর দেরি করলে কপালে কিন্তু শনি আছে। কথাটা বলেই তানহা চলে যায়। আমি উঠে রুহির রুমের ভিতরে যাই। আমি রুমে গিয়ে দেখি রুহি উল্টা দিকে ফিরে শুয়ে আছে। তখন আমি ওর পাশে গিয়ে ওর মাথায় হাত দিতেই রুহি আমার হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয়। তখন আমি বললাম, রুহি প্লিজ আমাকে মাফ করে দে, আর কখনো এমন করবো না। তোর কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে রুহি শোয়া থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে। আমি তখন রুহিকে জড়িয়ে ধরি। তখন রুহি বলল, আমাকে আর কখনো কষ্ট দিলে তোমার খবর আছে বলে দিলাম, আর কখনো কোনো মেয়ের দিকে তাকালে খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা সব শুনবো। রুহি আমার বুকে চুপটি করে শুয়ে আমার ঠোঁটগুলো আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে, আর আমি ওর মাথায় বুলিয়ে দিচ্ছি। তখন রুহি বলল, ওই জামাই, মধু খেলে কি হয় গো? মধু খেলে শরীরে শক্তি হয়। আমি মধু খাবো, শরীরটা অনেক দুর্বল লাগছে। ঠিক, বাজার থেকে এনে দিব। বাজারের মধু খাবো না, তোমার ঠোঁটের মধু খাবো। এই না না, এটা হাসপাতাল, এখানে সব কিছু হবে না। যা হবে বিয়ের পর বাসায় গিয়ে। আমার কথা শুনতে রুহি আমাকে ধাক্কা মেরে ওর বেডে শুইয়ে দেয়। রুহির পাশের বেডে একজন বৃদ্ধা মহিলা ছিল। তখন রুহি বলল, দাদি, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত। এখন তোমার মুখটা একটু এদিকে ঘোরাও, আমি একটু মধু খাই। কথাটা বলে রুহি যেই আমার ঠোঁটের কাছে আসলো, তখন আমি বললাম, আরে দাঁড়াও একটু। কেন, কি হয়েছে? এই যে অনেক তো দেখলেন, এবার একটু আড়ালে যান দেখি। বউ আমার একটু অসুস্থ, সে নাকি মধু খাবে, তাই আপনারা বাড়িতে যান, আবার অন্য সময় দেখা হবে। টাটা। এই ম্যাডাম, আবার শুরু করেন, দেখি কতক্ষণ পারেন আপনি। আর আমার কথা শুনতে রুহি, এটা না বুঝলে তুমি একটা বোকা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটি দেখার জন্য।